শুরু হচ্ছে আজকের গল্প। গল্পটা এখানেই শেষ। লালচে কাঁচের টেবিলের উপর রাখা নিজের মোবাইলটা 3বার সুইচ অন করে দেখে রাখা। প্রথমবার ফুটে ওঠে 10টা, তারপর 10:30, অবশেষে 11টা ছুঁই ছুঁই। রেস্টুরেন্টের বাইরে সকালে মানুষের ব্যস্ততা টের পাওয়া যাচ্ছে। কয়েকটা মেঘ ছন্নছাড়া হয়ে হেঁটে বেড়াচ্ছে আকাশের বুকে। রেস্টুরেন্টের ভিড় কিছুটা আজ হালকা। যাক বাবা, ভালোই হয়েছে। এবার কথাটা ঠিক করে বলা যাবে। ভিড় হলে তো বলাই যায় না কথা ঠিক মতো। রাকা নিজের মনে বলে ওঠে কথাটা, কিন্তু এখনো আসছে না কেন? প্রচন্ড ইরেসপন্সিবল। একটু টেনে বাড়িয়ে আনে সে নিজের কথা। এমন সময় রেস্টুরেন্টের মেন গেট খুলে ঢুকে আসে একটা ছেলে। বয়সের ছোঁয়া না পড়ায় ঠিক লোক বলা চলে না। লাল টি শার্টের সাথে কালো জিন্স কেমন যেন উজ্জ্বল করে তুলেছে তার দীর্ঘ ফর্সা শরীরটাকে। চোখে কালো সানগ্লাস। রাকার চিনতে অসুবিধা হলো না তাকে। শহরের বিখ্যাত লেখক ঈশান বসাক। যদিও এছাড়াও সে অন্যভাবে তাকে চেনে। রাকার নিজেরও তার লেখা প্রচণ্ড ভালো লাগে। তার লেখার প্রতিটা টানে মিশানো থাকে এক প্রেমের সুবাস। অনেকে তো তার লেখা প্রেমের গল্পের প্রেমে পড়ে তাকে প্রেমের কলম বলে চেনে। অনেক অল্প বয়সে অনেকটা নাম খ্যাতি অর্জন করেছে সে। কালো সানগ্লাসটা খুলে সে টেবিলে রাখে। গভীর বাদামি দুই মনির ওপারে নিশ্চিত লুকিয়ে অজানা বহু সমুদ্রের মেলা। সরি, আমার অনেকটাই দেরি হয়ে গেল আসলে। এই রাস্তাতে না, নো নো নো, ইটস ওকে। আপনার মতো লেখকের সাথে দেখা করতে গেলে এটা তো স্বাভাবিক। না না, মোটেই না। প্রথম কথা, আমি এমন কেউ নই যে কারোর সময় নষ্ট করার কোনো রাইট ধরন আছে আমার হাতে। তার উপর ভুলটা তো আমারই, তাই অর্ডারটা কিন্তু আমি করছি। বলুন বলুন, কি খাবেন? ঈশান বলে কথাটা। রাকা অজান্তেই অনুভব করে ফেলে উল্টো দিকের মানুষটা নিজেকে স্বাভাবিকের থেকে একটু বেশি খুশি, প্রাণোচ্ছল দেখাতে চাইছে। আপাতত কফি। কফি? জাস্ট? হ্যাঁ, ওইটুকু। আপনি অন্য কিছু খেতে চাইলে সেটা অর্ডার করতে পারেন, নো প্রবলেম। না, আমিও ভাবছি ওটাই অর্ডার করি। কোনোদিন তো এমনি কফি খাওয়া হয়নি এখান থেকে। মৃদু একটা হাসি তুলে ধরে নিজের ঠোঁটে রাখা। ওয়েটারকে দুটো কফির অর্ডার দেয় ঈশান। 2টো ক্যাপাচিনো। ওকে স্যার। তো মিস্টার প্রেমের কলম, আপনি আপনি এমন কেন? প্লিজ প্লিজ প্লিজ, আর যাই বলেন ওই উক্তিটি ব্যবহার করবেন না। কেমন একটা বিদঘুটে শুনতে লাগে। একদম না। আমাকে বরং আপনি আমার নিজের নামেই ডাকুন। ঈশান তর্জনী ধাক্কায় থামিয়ে দেয় রাকাকে। অবাক হয়ে তাকিয়ে থাকে রাকা তার দিকে। কিন্তু আপনাকে আপনার ভক্তরা তো ওই উক্তিতেই ডাকে। তবে বারণ করতে পারি না, তবে ভালো লাগে না সেটা আমার, এই আর কি। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, আপনি কি জিজ্ঞেস করতে যাচ্ছিলেন সেটা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি করেন কি? আই মিন, আপনার প্রফেশন কি? আমি আপাতত সিনিয়র নার্স সেকশনে আছি, এই মেডেক হসপিটালে। ঈশান কয়েকবার কি একটা ভেবে কিছু একটা বিড়বিড় করে শেষে বলে ওঠে, না মানে, এটা জিজ্ঞেস করলাম কারণ কেন জানি না, মনে হচ্ছে যে আমি আপনাকে চিনি বা কোথাও দেখেছি। খুব চেনা চেনা লাগছে আপনাকে। গলায় কি একটা আটকে যাওয়াতে দুবার কেশে নেয় রাকা। না, সেটা তো বলতে পারবো না। হয়তো দেখেছেন কোনো এক সময়, তবে আমার তো মনে হয় আমি প্রথম দেখছি আপনাকে। মেবি। ঈশান দীর্ঘশ্বাস মেশায় নিজের কথায়।
মসৃণ হাসি প্রসব করে সে পরের নিঃশ্বাসে। আসলে আসলে কথাটা সেটা নয়। যে কারণে আপনার সাথে দেখা করার আমার এতটা প্রয়োজন, সেটা হলো আপনি নিজের লেখায় এতটা কেন ট্র্যাজেডি, দুঃখ জড়িয়ে রাখেন। আই মিন, মানে আপনি সত্যিই খুব ভালো লেখেন, আমি স্বীকার করছি, কিন্তু কেন এতটা কষ্ট মাখা থাকে আপনার লেখায়? কেন আপনার আঙুল থেকে জন্ম নেওয়া প্রতিটা শব্দ নিঃশ্বাস নিতে না পেরে শেষে শ্বাসকষ্টে নিঃশেষ হয়ে আসে? কেন হ্যাপি এন্ডিং বলে কোনো কিছুই আপনার গল্পে মোড় শিখে উঠতে পারেনি? বা বললে ভালো হবে, শেখানো হয়নি। ওয়াই? চোখ দুটো কুঁচকে আনে ঈশানের আকার কথায়। দুই ভ্রুর দূরত্ব কমে আসে দ্রুত। বাইরে থেকে ঢুকে আসা রোদের আলো ঝিলিক দিয়ে ওঠে তার দু চোখে। আপনি ঠিক কি বলতে চাইছেন? আসলে আমি বলতে চাইছি যে আপনি কেন কষ্ট, দুঃখ, বিরহ এসব ছাড়া গল্প লেখেন না? এর পিছনে কি কোনো অন্য কারণ রয়েছে? এবার উত্তেজিত হয়ে পড়ে ঈশানের দু চোখ। রাকা বেশ বুঝতে পারে নিজের প্রশ্নটা কিছু একটা নাড়া দিয়ে তুলেছে সামনের মানুষটার ভিতরে। কফির কাপে আনমনে চামচ দিয়ে 3-4টে গোল টেনে ঈশান তাকায় রাকার দিকে। হঠাৎ ওর মুখে এমন একটা কালো আবছা চাদর কিসের? জানতে চান কারণ? আমি আজ অব্দি এটা কাউকে বলে উঠতে পারিনি কেন কোনোদিন আমার হাত থেকে এই ট্র্যাজেডি ছাড়া অন্য কিছু জন্ম নিতে পারবে না। ইয়েস, জানতে চাই। ঠিক আছে, একটা গল্প বলছি, শুনুন মন দিয়ে। গল্প? কিন্তু কিন্তু আমি তো আপনাকে... এই গল্পটাই সব প্রশ্নের উত্তর মিলিয়ে দেবে আপনার। এটা আমার নিজের জীবনের গল্প, যেটা আমি ছাড়া আর কেউ জানে না। আর আজ আপনি শুনলে আপনি জানবেন। আচ্ছা, বেশ, বলুন। ঈশান বাইরের আরম্ভ হওয়া কোলাহলের উদ্দেশ্যে একটা হাসি প্রসব করে তাকায় রাকার দিকে। তার মন কেন জানে না একটা কথা বলে ওঠে। হাজার অচেনা ভিড়ের মাঝে রাকার দু চোখ খুব চেনা লাগছে তার। আর ঠিক পরের মুহূর্তেই তার মনে পড়ে যায় সবটা। ঠিক আজ থেকে ওই 12 বছর আগের কথা। শহরের এদিকে তখন ওই যান্ত্রিক সভ্যতার বীজ সবে সবে মাথা চারা দিয়ে উঠছে। এখান থেকে ঠিক 1 কিলোমিটার আগে একটা বড় বইয়ের দোকান ছিল, নাম বুক গার্ডেন। দোকানের স্পেশালিটি এটাই ছিল যে সেটা বুক শপ কাম লাইব্রেরি, অর্থাৎ যদি কেউ চায় সেখানে বসে বই পড়তে পারে, ব্যাস একটা ওই কার্ড করাতে হবে। এতে বইয়ের বিক্রিতে ঘাটতি হবে জেনেও দোকানের মালিক সেটা করে। ওই বই পড়ার অভ্যেস কিংবা তৃষ্ণা মেটানোই একমাত্র উদ্দেশ্য ছিল তার। যদিও পরে দেখা যায় যে বুক সেলে কোনো ঘাটতি নয়, উল্টে বৃদ্ধি পায় আরও। তা খুব করে ছড়িয়ে পড়ে এই বুক গার্ডেনের নাম সব থেকে। এবার আমার বই পড়ার কোনো দিনই তেমন একটা শখ ছিল না আগে, বা বলা যেতে পারে ভালোই লাগতো না। তবু সেদিন হয়তো অদৃষ্টের ইশারায় ওই রাস্তার ওপর দিয়ে আমার সাইকেলের চাকা চলার সিদ্ধান্ত নিয়ে নেয়। হ্যালো আদি, শোন না, বলছি আমি ওই গ্রিন ক্যাফের কাছে আছি, তুই কি আসবি? আরে পড়া আছে তো, আজ হবে না, তুই যা, কাল হবে না একসাথে। ও আচ্ছা, ওকে, ঠিক আছে। তা ফোনটা কেটে দিতে গিয়েও জিজ্ঞেস করে উঠলাম আবার, এই বলছি শোন না, তুই ওই বুক গার্ডেন এসেছিস নাকি রে কোনোদিন? কেন যাবো না, আমি তো প্রায় যাই, ফ্রিতে বই পড়ে নি। তুই তো জানিস আমার গল্প বই কত ভাল লাগে, ওটা তো আমার কাছে স্বর্গ বলতে পারিস। তা তুই হঠাৎ বুক গার্ডেনের কথা জিজ্ঞেস করছিস কেন? তুই আর বই তো একবারে চিরন্তন শত্রু। না না, এমনি। ঠিক আছে, রাখ। আরও হয়তো ও কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ততক্ষণে কেটে দিয়েছি ফোনটা।
পরে বুঝলেও সেদিন অ্যাকচুয়ালি বুঝিনি কেন বুক গার্ডেন একজন বই নাস্তিককে ক্রমশ আকর্ষণ করে চলেছিল। তা দরজা ঠেলে আমি ভিতরে ঢুকি। কেউ দাঁড়িয়ে বই দেখছে, কেউ দূরে টেবিলে বসে বই পড়ছে, কেউ আবার হাজারো বইয়ের মধ্যে নিজের সেই বইটা খুঁজছে। বেশ ভালোই সাজানো দোকানটা, একটা মিষ্টি গন্ধ এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে। তা দোকানের মালিকের সঙ্গে দেখা করতে এগোতে থাকি দোকানের ভিতরে। অনেকটাই বড় দোকান। ওই ক্যাশ কাউন্টারের দিকে এগোতে লাগি। শুনলাম নিয়ম যেটা, আগে ওখানে গিয়ে কার্ড করিয়ে নেওয়ার, যদি বই দোকানে বসে পড়তে হয়। তা সোজা গিয়েই ডান দিকে পড়ে ক্যাশ কাউন্টারটা। কিন্তু সেখানে গিয়ে অবাক হয়ে যাই আমি। আমার দু পা যেন অসম্ভব ভারী হয়ে গেছে। একটা ক্ষীণ কোনো ঠান্ডা শিহরণ খেলা করছে আমার সারা শরীরে। সামনের ক্যাশ কাউন্টারের টেবিলে বসে আছে একটা মেয়ে। বাদামি কালচে চুলের ধারা তার কাঁধে দুদিকে ছড়িয়ে আছে, মোটা কাজলে টানা চোখের প্রতি খাঁজ। কোমল দুই গোলাপি গালকে একসাথে বেঁধে রেখেছে লালচে একজোড়া ঠোঁট। এবার ওটা ঠোঁট না লাল মেঘ সেটা বোঝা অসম্ভব। বাহাতে একটা নীল রিস্টওয়াচ, গোলাপি চুড়িদারের সঙ্গে লাল ওড়না, হাত মিশিয়ে তার সুন্দরতাকে প্রতি মুহূর্তে আরো অসীম করে তুলছে। টেবিলের ওপর রাখা খাতায় কি একটা লিখে চলেছে সে। আমি যেন আর নিজেকে একটু নাড়াতে পারছিলাম না। স্পষ্ট মনে হচ্ছিল আমার জন্য সময় থেমে গেছে। দু তিনটে লোক অনেক ডাকাডাকির পরেও অসফল হয়ে শেষে আমাকে ধাক্কা মেরে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায়। এইভাবে অনেকক্ষণ পর নিজের চলন শক্তি ফেরত পেলে আমি সামনে এক পা করে এগিয়ে যাই। বলুন, কি করবেন? কার্ড না বই কিনবেন? এত সুন্দর স্বর কোনো মানুষের হতে পারে? কথা না বেরোলেও অনেক চেষ্টা করি কথা বলার। না না আর কি, ওই কার্ড করাবো, রোজ এখানে এসে পড়ার। একটা চরম শিহরণ তোলা অনুভূতি হচ্ছিল আমার তখন। আচ্ছা, ঠিক আছে। আপনি স্টুডেন্ট না চাকরি? আমি প্রেসিডেন্সির ইংলিশ ফার্স্ট ইয়ার। আপনি? মেয়েটা বাঁকা করে নিজে দু চোখ। মানে? না মানে আপনি কি সে স্টুডেন্ট? না না কিছু না কিছু না। হঠাৎ মেয়েটা হেসে ওঠে আমার এই কথায়। আমি যাদবপুরের বাংলা অনার্স ফার্স্ট ইয়ার। ও আচ্ছা, ভালোই ভালোই। এবার আপনার কলেজের আইডি কার্ডটা দিন। সেটা থাকলে টাকা ছাড়াই আপনি বই পড়তে পারেন এখানে। স্টুডেন্টদের জন্য। বলছি আমার বন্ধু হবেন? না মানে বলছি আর কি, কথাটা একদম অপ্রাসঙ্গিক জানলেও নিজের ভিতরের বাঁধটার আটকে রাখতে পারলাম না ভেঙে যাওয়া থেকে। আই থিঙ্ক আপনি এখানে বই পড়ার কার্ড করতে এসেছেন, আমার সাথে বন্ধুত্ব করতে নয়। বেশ শক্ত শোনালোর কথাটা। আইডি কার্ডটা দিন। এবার শব্দগুলো আরো দৃঢ় আর শক্ত। আমি পকেট থেকে কলেজের আইডি কার্ড বের করে তাকে দিই। স্পষ্ট দেখি খাতায় আমার নাম লেখার সাথে দুবার সে আমার দিকে কড়া চোখ করে তাকায়। আমি মুখ ঘুরিয়ে নিই। ধূপা তখন কাঁপছে হঠাৎ। এবার হঠাৎ কার্ডটা আমার হাতে দিয়েও বলে ওঠে, শ্রী চৌধুরী। মানে? জানি না কেন হঠাৎ ওর এই কড়া দু চোখ খুব নরম হয়ে আসে। লাল সেই দু ঠোঁটে ছড়িয়ে পড়ে একটা হাসি। নাম? আমার নাম শ্রী চৌধুরী। আপনার তো এখানে দেখছি ঈশান বসাক। গুড নেম। আমি তো কেমন একটা হতভম্ব হয়ে যাই। আমার নাম আপনি না জানতে চাইলেও বলে দিলাম,
কারণ আমি জানি বন্ধুত্ব করার আগেই সেটা আপনি ঠিক এই কলেজ আইডি কার্ডের মতন চাইবেন। ভুল বললাম কি? হেসে ফেলি আমি। দোকানের ভিড় হঠাৎ কিছুটা কম হয়ে এসেছে, মেনলি ওই ক্যাশ কাউন্টারের দিকটায়। তার মানে আমরা বন্ধু হতে পারি? অবভিয়াসলি। আমার তো মনে হয় আমরা ইতিমধ্যে বন্ধু হয়েই গেছি। হেসে মেয়েটা বলে ওঠে। সামনের খাতাটা বন্ধ করে হাতের পেনটা পেন স্ট্যান্ডে রেখে আমার দিকে তাকায়ও। আই থিঙ্ক আপনি প্রথম যেখানে কার্ডের সাথে বন্ধুত্ব চাইতে এসেছেন। হতে পারে। তা যদি আপনার এখন কোনো কাজ হালকা থাকে, একটা ক্যাফে আছে সামনে, যাবেন? আবার তার দু চোখ কুঁচকে আসে। নিভে যাওয়া ভয় আমার মনে আবার কেউ জাগিয়ে তোলে তাড়াতাড়ি। একটু বাড়াবাড়ি করে ফেললাম কি? রেগে যাবে না তো আবার? ও, কার্ডের সাথে বন্ধুত্ব, বন্ধুত্বের সাথে ডেট। ওয়েট ওয়েট ওয়েট, আপনার মতলবটা কি? হ্যাঁ, কি? না না, মানে আমি এমনি বললাম, ওসব ডেট ফেট কিছুই বলিনি, বিশ্বাস করুন। আমি ইচ্ছে করে বলিনি ওরকম, মানে আমি তো এমনি। আরে বাবা, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমিও এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা বেশ, চলুন। আমার এমনি তো এখন তেমন কোনো কাজ নেই, বাবা দেখে নেবে বাকিটা। এমনিও তেমন একটা ঘোরাও হয় না আমার, বন্ধুও তেমন নেই। ঠিক আমার এই নতুন বন্ধুর সাথেই না হয় ঘুরি আজ। অসুবিধা কিসে? একটা স্বস্তির মেঘ নেমে আসে আমার ভিতরে। তার সাথে আরো অবাক হলাম যে মেয়েটা মেনে নিল আমার কথাটা। এটা আমার ভাবনার বাইরে ছিল। বাবা, আমি ওর সাথে এই সামনে থেকে একটু ঘুরে আসছি। হ্যাঁ, তুমি একটু ওই রেকর্ডগুলো চেক করে নিও, ঠিক আছে? অনেকক্ষণ আমাকে কেমন একটা দৃষ্টিতে লক্ষ্য করে তিনি বলে ওঠেন, ঠিক আছে মা, তুই যা ঘুরে আয়। আমি মামার বাড়িতে ক্লাস 12 অবধি থাকার পর বাবার সাথে এই কলকাতায় এসেছি। মা মারা যাওয়ার পর বাবা হয়তো যত্নের ওই খুঁটিনাটি ভেবে আমাকে মামার কাছে পাঠিয়ে দেয়। প্রথমে খারাপ লাগলেও পরে সয়ে যায়। বাবাকে অনেক দিন কাছে পাইনি, যদিও যদিও বাবা দেখা করতে যেত মাঝে মাঝে, তাও আমার বাবার সাথে থাকা তো আর হতো না। এখন আমি আর যাচ্ছি না বাবাকে ছেড়ে, আপাতত এখানে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি তো নিজেই সেই থেকে বকে যাচ্ছি। তুমি কিছু বলো, তোমার ব্যাপারে শুনি। চলো বলো। শ্রী থামায় নিজের কথা। কেন? তোমার কথা শুনতে তো বেশ ভালো লাগছে, বলো না। যাক বাবা, অনেক চেষ্টার পর আপনি আপনি করে এই ডাকার ভূতটা তোমার মাথা থেকে পালিয়েছে। আর ওই ভূতটাকে এনো না জানো, তুমি করেই বলো। হ্যাঁ, তাই তো বলছি। এবার তোমার গল্পটা বলো। আমি বড় হয়েছি কৃষ্ণনগরে, আর এই কলেজের টানে কাকার বাড়িতে এসে থাকছি। বন্ধু বলতে নিমিত্ত মাত্র, আর পড়াশোনা বলতেও নিমিত্ত মাত্র। হেসে ফেলে শ্রী। আমার মুখ থেকেও অজান্তে একটা হাসি বেরিয়ে যায়। হাসি জিনিসটা বড় ছোঁয়াচে, ঠিক ভালোবাসার মতো। আমি তো এখানে নতুন, কিছুই চিনি না, আর বাবা তো সময়ই পায় না। এই অচেনা শহরকে আমার কাছে চেনানোর দায়িত্ব আমি তোমার হাতেই দিলাম। ওকে? শ্রী নিজের কোমল দুহাত আমার দুহাতের উপর রাখতে কেমন একটা বিদ্যুৎ খেলে যায় শরীরে। তুমি
বাবার সাথে দোকানে বসো কলেজের ফাঁকে, অনেক চাপ তো তবে তোমার। বা বলতে পারো, কিন্তু এটা করে বলেই বাবার সাথে অনেকটা সময় কাটাতে পারি। বাবা তো বুক গার্ডেন ছাড়া কিছুই বোঝে না। বেরিয়ে যায় সেই সকাল 7টায় বাড়ির থেকে, আর ফেরে দুপুরে একটুখানির জন্য, আবার সেই রাত 10টা। ভেবে দেখলাম যদি আরো বেশি করে সময় কাটাতে চাই, তবে বাড়িতে নয়, আমাকে দোকানে থেকে বাবার কাছ থেকে সময় চুরি করতে হবে। অন্যদিকে বাবারও সুবিধা হবে আমার সাথে সময় কাটানোর, প্লাস কাজের চাপও কিছুটা কমে যাবে। এই যা। বাহ, তুমি তো খুব ভালো দেখছি। ও, প্রশংসা করে ইমপ্রেস করার চেষ্টা করছো? এই তুমি সব কথা এমন উল্টো করে বোঝো কেন বলো তো? আমি তো এমনি বললাম। তো আমিও তো এমনিই বললাম ঈশান। স্ত্রীর মুখ থেকে নিজের নামটা শুনে কি একটা পরম তৃপ্তি অনুভূত হয় আমার। এরপর আর কি, দোকান থেকে বেরিয়ে কলকাতার কয়েকটা অলি গলিকে চেনাতে আরম্ভ করি ওকে। হাসতে হাসতে মাঝে মধ্যেই আমার কাঁধে মাথা হেলিয়ে দেয় ও, মাঝে মধ্যে আমার হাতটাও চেপে ধরে। কেন জানি না, বেশ অজান্তেই আপনি থেকে তুমি, আর সেখান থেকে আরো কাছে চলে এলাম আমরা। এতটাই কাছে যে আমরা নিজেরাও পারিনি ভাবতে সেটা। ধীরে ধীরে আশেপাশের অনেক জায়গা ওকে নিয়ে ঘুরতে চাই। বুঝতে পারি একটু একটু করে নিঃশ্বাসের মতন ও জরুরি হয়ে পড়ছে আমার জীবনে। সীমাহীন আকাশে মিশে যাওয়া দুটো মেঘকে আলাদা করার কোনো রাস্তা আর বাকি থাকে না। দেখো, একদিন তুমি বইয়ের পোকা হয়ে উঠবে, লিখবে অনেক বই, আরো অনেক পোকাকে তৈরি করবে যারা বই কাটবে না, পড়বে। বুঝলে? আমি আর বই তো হতেই পারে না, এটা কোনোদিন সম্ভবই নয়। বললাম যে একদিন মিলিয়ে নিও আমার কথা। তুমি একদিন ঠিক আমি যা বলছি তেমনটাই হয়ে উঠবে। আমি জানি তোমার লেখা বই, গল্প ওসব পড়ার জন্যে সবাই অপেক্ষা করবে, মিলিয়ে নিয়ে। আমার কথা কোনোদিনও মিথ্যে হয় না। একটু কাশে শ্রী, লক্ষ্য করি কপালের বাঁ দিকে ও দু একবার টিপছে নিজের আঙুল দিয়ে। যার 3-4 লাইন লিখতে গেলে মাথা খারাপ হয়ে যায়, সে নাকি আবার গল্পের বই লিখবে। তোমার না মাথা খারাপ হয়ে গেছে নির্ঘাত। দেখো, ধর্ষণী দিয়ে মৃদু ধাক্কা মারি ওর কপালে। ওর এই কথাটা একেবারেই অসম্ভব লাগে আমার। তুমি আগে তো বই ছুঁয়েই দেখতে না বলেছো, বলেছো তো, বাট এখন কিছুটা পড়া স্টার্ট করেছো আমার সাথে। ঠিক তো? তুমি তো 2-1 সপ্তাহ আগেও বই ছুঁয়ে দেখতে না, কিন্তু আজ তুমি পড়ছো। ঠিক তেমনি আজ হয়তো তোমার লেখা ইচ্ছে নেই, লিখতে ইচ্ছে করে না একদম, হতেই পারে, কিন্তু কে বলতে পারে কাল থেকে তুমি শুরু করলে লেখা, তাই না? হঠাৎ জড়িয়ে ধরে আমার বাঁ হাত, তার নিচে 2 হাত দিয়ে শ্রী মাথা হেলিয়ে দেয় নিজের আমার কাঁধে। আরে কি হলো, শরীর খারাপ লাগছে? জিজ্ঞেস করি আমি। না, মাথাটা একটু ঘোরাচ্ছে। আরে রাত জেগে তো পড়ার কি আছে বলো তো রোজ? বারণ করে শোনো না কেন? হুস, চুপ করো। আমার প্রিয় বালিশটায় মাথা হেলে একটু শুতে দাও, কথা বলো না। আমি ওর মাথায় হাত বোলাতে থাকি। সামনের গঙ্গার ক্রমশ বয়ে যাওয়ার শব্দ কেমন মায়ার ঢেউ তুলছে শুনলে। কোনো কোলাহল নেই এদিক ওদিক। তখন ওর কথাও মন করে অস্বীকার করলেও আমি জানি আমার মনের ভেতর বই পড়ার ইচ্ছে সত্যি
জেগে উঠেছিল। শুধু তাই না, নিজের অনুভূতিগুলোকে শব্দে গেঁথে গল্পের মালা করার এক প্রবল ইচ্ছের ভ্রূণ আমার ভিতর ফুটে উঠেছিল। মনে হচ্ছিল যেন স্ত্রীকে নিয়ে এক আকাশ কিছু লিখে ফেলি, অনেক কিছু। ওকে আমার ভালোবাসা বোঝাতে তৈরি করি আরেকটি মহাকাব্য, কিংবা তার থেকেও বেশি। অথবা স্ত্রীকে গল্পে এঁকে হয়তো হারিয়ে দিই রবীন্দ্র শরৎ বলে কাউকে। তো রাত 12টা বাজবে হয়তো। রাস্তায় কেউ নেই, শুধু কয়েকটা নিশাচর পাখি আর ওই একটা দুটো গাড়ির যাতায়াত টুকটাক। এবার আমি লাল বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। পকেটে খুব যত্ন করে রাখা আছে দুটো গোলাপ, আর একটা পকেটে একটা ক্যাডবেরি। আমি জানি ও ক্যাডবেরি পছন্দ করে না বেশি, কিন্তু আমি ওকে ভালো লাগাবো। তা পাঁচিল টপকে নেমে এলাম ওদের বাগানে। এই হালকা দুহাতে একটু ছড়ে যায়, তা ও যে ঘরে শোয় ঠিক তার নিচে এসে দাঁড়ালাম। এবার ফোনটা বের করে ওকে কল করলাম। হ্যাঁ, এত রাতে তুমি কল করলে? কিছু হয়েছে? ঘুমিয়ে পড়েছো নাকি? না না, বলো। এই একটু পড়ছিলাম। ওকে, আচ্ছা, এবার আস্তে আস্তে বইটা বন্ধ করে জানলার কাছে এসো তো। বই না, ল্যাপটপে একটা আর্টিকেল থেকে নোটস নিচ্ছিলাম। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি কি বললে কথাটা? জানালার কাছে মানে? এসো না, ঠিক বুঝবে সব কথা। ফোনটা কেটে দিয়ে শ্রী এসে দাঁড়ায় জানলার কাছে। খোলা চুলে যেন সাক্ষাৎ অপ্সরা লাগছে ওকে। খুব আলতো স্বরে বলে ওঠেও, এত রাতে তুমি কি করছো এখানে? তুই ভালো করেই জানো। এই প্লিজ নিচে এসো। নো ওয়ে, আমি আসছি না। বাবা জেগে গেলে। তুমি এখন যাও, এত রাতে কেউ আসে? তুমি নিচে আসবে নাকি আমি চিল্লাবো? কি ঝামেলা বলো দেখি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি এখনই আসছি। ওয়েট। হয় রে, কি যে করো মাঝে মধ্যে, পাগল একটা, তুমি জানো তো। অদৃশ্য হয়ে গেল শ্রী সেই জানলা থেকে। কয়েক মিনিট পরে চলে নিচের ঘরের আলো। মানে আমার কথাও ফেলে দিতে পারেন। মেন গেট খুলে বাগানে বেরিয়ে আসে শ্রী। সাদা নাইট ড্রেসে অপ্সরা ওকে হিংসা করতে বাধ্য। অর্ধেক চাঁদের আলোয় পরিবেশটাও বেশ মায়াবী হয়ে উঠেছে তখন। এত রাতে তুমি? বাবা না উঠে পড়ে? বারবার আতঙ্কের দৃষ্টি নিয়ে পিছনে তাকাচ্ছে শ্রী বাড়ির ভিতরের দিকে। ভারী পায়ে ওর কাছে সরে এলাম আমি। কাছ থেকে বললাম, হ্যাপি বার্থডে মাই লাভ। আজকের দিন শুধু নয়, গোটা জীবনটা তুমি খুব ভালো করে কাটাও, খুব খুশিতে খুব আনন্দে কাটাও। তোমার সব স্বপ্ন ইচ্ছে পূরণ হোক। ওর কপালে নিজের ঠোঁটের উষ্ণতা জমা রাখলাম। হঠাৎ আমাকে জড়িয়ে ধরে শ্রী। আমাকে বিস্ময়ে ঠেলে ও কাঁদতে থাকে। আরে কি হলো, তুমি কাঁদছো কেন? কি হলো শ্রী? ওর দু গালে নিজের হাত ছড়িয়ে দিলাম। গাল দিয়ে দুই ধারা নেমে আসাতে লালচে আভা যেন জড়ো হয়েছে সেখানে। আমি কোনোদিনও ভাবিনি তোমার মতন একজন কাউকে নিজের জীবনে পাবো। আমি ভাবতেই পারি না আমাকে কেউ এতটা ভালোবাসতে পারে। আমার কাছে সবটাই যেন স্বপ্ন। ঈশান, ঈশান, আমাকে কোনোদিনও ছেড়ে যেও না। আমি কিন্তু আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না বলে দিলাম।
I love you really a lot. Please never leave me ever. খুব ভালোবেসে ফেলেছি তোমায় ঈশান। আবারও শক্ত করে জড়িয়ে ধরি ওকে আমি। আরে পাগলি মেয়ে একটা। এই চোখ মোছো, চোখ মোছো বলছি। ওকে থামিয়ে আমি ওর চোখ তুকল মুছিয়ে দিলাম। তারপর হাঁটুর ভরে ঘাসে বসে দুটো গোলাপ এগিয়ে দিই ওর দিকে। আই লাভ ইউ টু মাই লাভ। প্রমিস করছি জীবনেও তোমাকে ছেড়ে কোথাও যাব না। অ্যাকচুয়ালি পারবো না। লজ্জা মাখায় হাসি টেনে গোলাপগুলো নেয় আমার থেকেও। নিজের কোমল ঠোঁটের উষ্ণ ছোঁয়া সেখানে রাখে। আমার স্পষ্ট মনে হয় ছোঁয়াটা লাগলো গোলাপে নয়, বরং আমার বুকের বাঁ দিকে, ঠিক মাঝখানে। আবার ক্যাডবেরি? ক্যাডবেরি। দেখো একদিন না একদিন তোমার ঠিক ভালো লাগবে ক্যাডবেরি। আচ্ছা, আমার যদি গল্প পড়া, গল্প লেখে সব ভালো লেগে যায়, তবে তোমার ক্যাডবেরি ভালো লাগা এমন কি মিরাকেল শুনি? এবার ক্যাডবেরির প্যাকেটটা ছিঁড়ে সেখান থেকে এক টুকরো আমাকে দিল। আরে তুমি খাও, আমি তো। আগে আমার সব থেকে প্রিয় মানুষটা, তারপর আমি। কোনো কথা না। আমাকে ক্যাডবেরি খাইয়ে প্রথমবারের জন্য গোটা ক্যাডবেরিও খেয়ে নিল। জানি না আমাকে ভালোবেসে না ক্যাডবেরিকে। এমন সময় ওর বাবার শক্ত স্বর ভেসে আসে বাড়ির ভিতর থেকে। কোথায় গেলি রে তুই? কেশ খেয়েছে রে। প্লিজ তুমি যাও, এখন ফোনে কথা হবে। যাও যাও যাও, বাবা দেখে পেলে জানি না কি হবে। ঈশান, কি আবার হবে? কিছুই না। উনি কি শুধু তোমার বাবা? উনি তো এখন থেকে আমারও বাবা। আরে কিছু বলবে না উনি। আবার সেই কড়া দৃষ্টি নিক্ষেপ করে প্রায় ভারী গলায় বলে ওঠে শ্রী। ঈশান তুমি যাবে এখন? ঈশান প্লিজ যাও যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, যাচ্ছি আমি। বাপরে, নিজের বয়ফ্রেন্ডকে কেউ এমন করে তাড়িয়ে দেয়? ওই ভয়ও হেসে ফেলে শ্রী। আমার কাছে আরো সরে এসে আমার কপালে আর গালে চুমু খায় খুব ধীরে, যেন সে ওই তাড়াহুড়োতেও ভালোবাসার অনুভূতি পেতে চায়। বাগানের ওদিকের ঘাসে তখন কারো হেঁটে আসার শব্দ আসছে ইতিমধ্যে। প্লিজ এবার যাও ঈশান, প্লিজ। বাবা যে একদম চলে এসেছে, প্লিজ সোনা যাও, প্লিজ প্লিজ যাও। কি লাগলো যে শুনতে। শোনো না, আমাকে না এবার থেকে সোনা বলেই ডেকো। আচ্ছা তাই ডাক, প্লিজ এবার যাও ঈশান। ওকে ডাকো। ও মাই গড। সোনা, আমার বোকা সোনা, প্লিজ এবার যাও। হাত জোড় করছি, এবার যাও। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। ফোনে কথা হবে। তুমি কল করো না, আমি এদিকে সব সামলে তোমায় কল করবো, ওকে? আরে হ্যাঁ, ভালো করে যাবে, অনেক রাত হয়েছে, ওকে? তাহলে থেকে যাই না? ঈশান আর কিছু না বলে আমাকে প্রায় ধাক্কা দিয়ে পাঁচিল টপকে যাওয়াতে জোর করে। আমি পাঁচিল টপকে নেমে আসার বাস কয়েক সেকেন্ড পরেই শুধু কয়েকটা কথাই শুনতে পাই। কি হয়েছে মা? তুই এত রাতে এখানে কি করছিস বাগানে? বাবা, আমি আমি এই এই আসলে ফোনের টাওয়ার পাচ্ছিলাম না বাবা, তাই আর কি এখানে এলাম। কলেজের ম্যাম কি বলবে বলে মানে ফোন করেছিল আর কি, তো টাওয়ার ছিল না, তাই আর কি। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি জানি তুই কোথায় গেলি আবার। চ ভিতরে চ। চলে আসি আমি ওখান থেকে।
শ্রীয়ের একটা কথা মনে পড়ে হঠাৎ আমার খুব হাসি পায়। আমি একদম মিথ্যে কথা পছন্দ করি না, নিজেও বলি না। আমার ভিতর প্রায়শ শোনা একটা উক্তি ভেসে উঠল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। পরে সারাটা দিন ওর সাথে ঘুরলাম অনেকটা। কলেজে একটু যাওয়ার ছিল, সেটা কোনো মতে সেরে আমি ওর বাড়ির সামনে অপেক্ষা করে একসাথে বেরোলাম ঘুরতে। ওর প্রিয় কফি ক্যাফে থেকে পথ হাঁটা শুরু করে ক্লান্ত হয়ে আশ্রয় নিই আমার প্রিয় গঙ্গাঘাটের কাছে বিকেলের সান্নিধ্যে। একটা কথা সেদিনও প্রায় বলছিল, আজকের জন্মদিনটা আমার জীবনে কাটানো বাকি 18টার জন্মদিনের থেকে অনেক 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 ভালো। থ্যাংক ইউ ঈশান, প্লিজ থেকো আমার পাশে এমন করে, এমন হয়ে। সত্যি আমি খুব লাকি তোমাকে পাশে পেয়ে, কি মজা হচ্ছে আমার। হুস ড্রামা কুইন। আমার উত্তর হতো একই প্রতিবার। সন্ধ্যাবেলা বুক গার্ডেনে এসে ও আমাকে একটা বই ওকে আমায় পড়ে শোনাতে বলে। আমি জানি ও রোজ এমন আবদার কেন করে। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করি, ঠিক যেদিন থেকে ওর সাথে আমার দেখা হয় আমি দেখেছি সাদা ছোট একটা ডায়েরিতে কি একটা লিখে আবার বন্ধ করে দেয় ও। রোজ ঠিক একইভাবে কিছু একটা লেখে শ্রী সেটাতে। আমি অনেক জিজ্ঞেস করলেও কিছু বলে না। এই শোনো না, আচ্ছা এই ডায়েরিতে কি লেখা আছে বলো তো? রোজ দেখি ঠিক নিয়ম করে তুমি কি একটা লেখো। এই আজ কিন্তু তোমাকে ওটা দেখাতেই হবে। আমি ডায়েরিটা ওর হাত থেকে নিতে গেলে ও সেটা বিদ্যুৎ গতিতে নিজের হাতে টেনে আলমারির ভিতর আড়াল করে দেয়। আরে আরে এটা কি হলো? শুধু জেনে রাখো, ওটা আমি আমার মাকে রোজ আমার সাথে কি কি হচ্ছে সেটা লিখে রাখি, ঠিক আছে? ওটা আমি আমার কাছে সব সময় রাখি। দেখাবো তোমায় একদিন, টেনশন করো না, দেখাবো, একটু তো অপেক্ষা করো। আচ্ছা তাই, ওকে, যা তোমার ইচ্ছে। তবে বেশ ভালো লাগলো শুনে। কি? এই যে তুমি তোমার মাকে আজও জানাও তোমার সাথে কি হচ্ছে না হচ্ছে। জানো, মাকে তোমার ব্যাপারেও লিখেছি। তাই? লেট মি সি। নো ওয়ে। প্লিজ। ওর মুখের আদল দেখে বুঝলাম আমি যতই একটার পর একটা প্লিজ লাগাই না কেন ও রাজি হবে না। আচ্ছা আমাদের কত মিল, তাই না? ঠিক যেদিন তোমার জন্মদিন ঠিক একদিন ব্রেক নিয়ে আমারও জন্মদিন। ভগবান খুব ভালো করে যোগ গুণ ভাগ করতে পারে, কি বলো? মেবি। আমি ওর হাতে নিজের ঠোঁটে স্পর্শ রাখি। ঠিক সেই সময় ও এক মুহূর্ত নিজের দু চোখ বন্ধ করে ফেলে। এটা তোমার বার্থডের শেষ গিফট। তাই বুঝি? কেমন একটা বাঁকা সুরে কথাটা বলে শ্রী। টাটা, কাল কলেজ শেষে দেখা হচ্ছে, ওকে? ওই গঙ্গার ঘাটে। না, কাল ওখানে না, কাল ভাবছি ওই পাশের গ্রিন পার্কে যাব। বেশ, যে হুকুম। কোমল একটা হাসি প্রসব করে শ্রী। ওর ওই হাসিটাই যেন আমার কাছে এক ব্রহ্মাণ্ড সমান। আমার মধ্যে সহস্র কবিকে জন্ম দিতে পারে সে হাসি। পরের দিন ঠিক ওর মতো করে আমরা কাটালাম সময় গ্রিন পার্কে। এর মাঝে অবশ্য একটা কাজ করে ফেলি লুকিয়ে, খুব সন্তর্পণে। আমি শুধু অপেক্ষা করি ও কখন ওর ডায়েরিটা আনমনে ফেলে অন্য কাজে যাবে, আর আমি সেই ফাঁকে সেটা পড়ব। কেন জানি না, না চাইতেও গভীর কৌতূহলের একটা মেঘ এসে বন্ধু বানাতে চাইছিল আমায়। আর সুযোগও পেলাম, কিন্তু একদম বিদ্যুৎ ঝলকের মতো সামান্য। শুধু ওর লেখা ডায়েরির রিসেন্ট পাতাটাই পড়তে পারলাম, আর সেটুকুই অনেক।
কয়েকটা লাইন আমার নজর কেটে যেন আমায় একবারে পাগল করে দিল। মা, জানো কাল ওর জন্মদিন। আমি ওকে কাল বুঝিয়ে দেব যে আমি ওকে কোনোদিনও ছেড়ে যাব না। মাঝে মধ্যে ও ভাবতে থাকে, আমি জানি যে আমি ওর পাশে চিরকাল থাকবো কিনা। আসলে পাগলও একটা। আমি ওকে ছাড়া থাকতে পারবোই না। কাল বাবার সাথে ওর দেখা করাবো। বাবাকে সব বলেছি, ভেবেছিলাম মানবেই না। আসলে মামা যে বলেছিল বাবা নাকি লাভ ম্যারেজ পছন্দই করে না। কিন্তু জানো মা, বাবা এক নিঃশ্বাসে হাসি মুখে সম্মতি দেয়। মনে হচ্ছে এবার যেন কালকের দিনটার জন্য আমি আমার জীবনের 19টা বছর অপেক্ষা করে আছি। খুব আনন্দ হচ্ছে মা। ঠিক যেমন করে আমার জন্মদিন ও উইশ করেছে মাঝরাতে, আমিও তেমনটা করব, ঠিক তেমনটা করব ওর সাথে। আমি হেসে ফেলি, দেখি পাশের লোকটা বই হাতে তাকাচ্ছে আমার দিকে অবাক দৃষ্টিতে। পিছনে শুনতে পাই স্ত্রীর ফিরে আসার শব্দ। সঙ্গে সঙ্গে বন্ধ করে রেখে দিই ডায়েরিটা। ভিতরটা অসম্ভব খুশি হয়ে ওঠে। যদিও মাঝরাতে ঠিক আমার মতো বার্থডে উইশ করতে আসার এই প্ল্যানটা আমার উচিত মনে হয়নি, কিন্তু কিন্তু না করলে আবার রেগে যাবে, হয়তো বলতে পারে। তুমি আমার ডায়েরিটা তাহলে পড়েই ফেললে। যদিও আমাদের দুজনের বাড়ির মাঝের দূরত্ব খুবই সামান্য, তাও প্রতিটা সেকেন্ড আমার কাছে যেন এক যুগ মনে হতে থাকে। আমার মনে এখন একটাই জিনিস চটপাকাচ্ছে ক্রমশ। রাত 12টা, আর তার সাথে ও আর আমি একদম সামনাসামনি। আমি ভাবতেও পারিনি ও এমন একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে ফেলেছে নিজের মন থেকে, তাও শুধু আমার জন্য। তো রাত হলো, রাত 11টা, আর সহ্য হচ্ছিল না আমার। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেই আছি, কিন্তু হঠাৎ আমাকে অবাক করে 12:30 পেরিয়ে গেল ঘড়িতে, কিন্তু ও এলো না। কি হলো ব্যাপারটা? দেরি করে আসবে একটু কি? কিন্তু ধৈর্য নিজের বেড়া ভেঙে আমার হাত ভর করে ওকে একটা কল করে ফেলে। The number you are trying to call is currently not reachable. Please try again later. অবাক হয়ে গেলাম আমি। অপেক্ষা করতে থাকি বাড়ির সামনে দাঁড়িয়ে। শরীর খারাপ হলো নাকি? মনের ভিতর একটা অজানা চিন্তা যেন দলা পাকাচ্ছে ক্রমশ। আর তারপরই একটা আননোন নাম্বার থেকে কল আসে। দুই একবার ভেবে আমি কলটা ধরি। ঘড়িতে তখন রাত 1:10। হ্যালো, আমি শ্রীর বাবা বলছি। গলাটা এমন শোনাচ্ছে কেন? হ্যালো, কি হয়েছে আঙ্কেল? কি হয়েছে? আমার গলাটাও কেঁপে যায়। তুমি এসো এখানে, আমি জানি না কি হবে। সানরাইজ হসপিটালে। বুঝতে পারি নিজের কথা বাধ্য হয়ে সে থামায়। কান্নার শব্দ ভেসে আসে ওদিক থেকে। একটা ভয় আমার চোখে ফুটে ওঠে। তোমার কাছে আসার জন্য হঠাৎ 12টার সময় বাড়ি থেকে বেরোয়। জিজ্ঞেস করলে বলে তোমার জন্মদিনের আগের রাতে ও তোমায় উইশ করতে চায়। বারণ করলাম এত রাত, কিন্তু ও বললো কিচ্ছু হবে না। কিন্তু হয়ে গেল। হে ভগবান, একটু এগিয়েছিল গাড়িটা নিয়ে, হয়তো সেই সময় 8 চাকার একটা লরির সাথে সব শেষ হয়ে যাচ্ছে।
তুমি এসো এখানে, এসো। ও দেখতে চাইছে তোমাকে খুব। আমি জানি না কি হবে। এসো ঈশান, এখানে এসো, তাড়াতাড়ি এসো। আমার মেয়েটা তোমাকে দেখতে চাইছে ঈশান, এসো। আর কোনো কথা বলতে না পারায় কেটে যায় কলটা দিক থেকে। আমার দু চোখে যেন রাতের কালো আকাশ নেমে আসে। তখন মনে হয় পৃথিবীটা অসম্ভব দুলে সবকিছু তছনছ হয়ে যাবে এখনই। অনেক চেষ্টায় নিজের টুকরো হওয়া অস্তিত্বকে কুড়িয়ে ছুটতি সানরাইজের দিকে। সম্ভব অসম্ভবের মাঝে পর্দাটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে, সেটা আমি বুঝছি স্পষ্ট। আইসিইউ এর ভিতরে যান্ত্রিক টিকটিক শব্দটা ক্রমশ হয়ে চলেছে। সে অসহ্য যান্ত্রিক শব্দ আমার হৃদযন্ত্রটার সাথে মিশে আমার ভিতরটাকে ছাড়খাড় করে দিচ্ছে। অসম্ভব এক কষ্ট আমার কান্নাকেও যেন নিজের সর্বস্ব দিয়ে নিজে আঁকড়ে ধরেছে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমার পাশেই বসে শ্রীর বাবা। অনেকক্ষণ কাঁদার পর তার দুর্যোগ শুকিয়ে এসেছে। একবার দেখে এসেছে ওকে। হাতটা স্পর্শ করতে গিয়ে দেখি আমার চেনা উষ্ণতা অনেক আগে লুপ্ত হয়ে গেছে। মুখে অনেক কটা নীল কালো আঘাতের দাগ। গলার কাছে ধারালো কিসের একটা আঘাতের রেশ রয়েছে। সাপের মতো অনেক কটা নল ওকে ছেঁকে ধরেছে যেন। আমি জানি না সেগুলো ওর শরীর থেকে বিষ শুষে নিচ্ছে নাকি আরো বিষ ভরে দিচ্ছে। আমি সত্যি কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চাই ও আবার সুস্থ হোক। ও নিজে থেকে একবার আমার হাতটা ধরুক। আমি ওর থেকে মাই লাভ ডাকটা আবার শুনতে চাই। এমন সময় ডাক্তার এসে উপস্থিত হয় আমাদের সামনে। ও ঠিক হবে তো ডাক্তারবাবু? শ্রীর বাবা বলে ওঠে। আমার সে সময় সত্যি বলার কোনো শক্তি নেই আমার কাছে। দেখুন, আমি যা বুঝছি এই দুর্ঘটনা থেকে ওকে বাঁচানো খুব একটা টাফ হবে না। আমাকে আপনি বাঁচালেন ডাক্তারবাবু, আমাকে আপনি বাঁচালেন। কিন্তু ডাক্তারের ভারী গলায় আমি তাকাই তার দিকে। কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু জিজ্ঞেস করি সেই মুহূর্তেই। ওর ব্রেন চেক আপ করে যা বুঝলাম, ওর ব্রেনে একটা টিউমার পাওয়া গেছে, হয়তো জন্মগত। প্রথমে ধরা না পড়লেও এখন সেটা যে করেই হোক বৃদ্ধি পাচ্ছে অসম্ভবভাবে। আর আস্তে আস্তে ওটা বাঁদিকে ব্রেনে চাপ মারছে। আর যদি এরকমটা চলতে থাকে তবে হয়তো ও স্মৃতি হারিয়ে ফেলবে। আর খুব মারাত্মক হলে হয়তো। আমার তখন শ্রীর বল একটা কথা খুব মনে পড়ে যায়। ও প্রায়ই বলতো ওর মাথা ঘুরোচ্ছে আর কপালের বাঁদিকে খুব ব্যথা করছে। আমি ভেবেছিলাম রাত জেগে পড়ার জন্য হয়তো এমনটা হয় ওর। কিন্তু ডাক্তারকে সব বলতে সে বলে, এমনটাই স্বাভাবিক। কেউই প্রথমে বুঝতে পারে না যে তার শরীরে টিউমার জন্ম নিচ্ছে। সবই দুর্ভাগ্য। প্লিজ ডাক্তার, ওকে বাঁচানোর একটা চেষ্টা করুন প্লিজ, প্লিজ ডক্টর প্লিজ। এবার সেই শক্ত টান ছেড়ে আমার দূর চোখ বেয়ে জল বেরিয়ে এলো। আমরা চেষ্টা করছি, আপনারা প্রে করুন, সব ঠিক হয়ে যাবে আশা করি। আর কিছু না বলে আবার আইসিইউতে ঢুকে যায় ডাক্তার। আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায় শ্রীর বাবা। তার শুকিয়ে আসা চোখের কোণ আবারও ভিজে এসেছে। এরপর আরো অনেকক্ষণ কেটে যায়।
আইসিইউ এর লাল উজ্জ্বল আলো একবার বন্ধ হয়, আবার চলে। আমরা অপেক্ষা করতে থাকি। ঘড়িতে তখন রাত 4টে বাজবে করছে। একটা নার্স এসে আমাদের কাছে বলে শ্রীর জ্ঞান ফিরেছে। এর আগে ওই নার্সকে আমার দিকে লক্ষ্য করতে দেখেছি অনেকবার। আমরা যাই ওর কাছে। আমার পা যেন প্রতি মুহূর্তে এক আকাশ সমান ভারী হয়ে আসছে। বুকের বাঁদিকে কি একটা চিনচিন করে চলেছে। আমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না তোমরা। তোমাদের